আলহামদুলিল্লাহ। তো এবার আমরা দ্বিতীয় কেসটাতে যাচ্ছি। ওকে, দ্বিতীয় কেসটাও ইন্টারেস্টিং কিন্তু একটু ট্রিকি আছে, এই কারণে এটা প্রেজেন্ট করা। এই কেসটা ডিফিকাল্ট কোনো কেস না, খুবই সহজ কেস। আর প্রথম দিন আমি সহজ কেসই রাখতে চাইছি অ্যাকচুয়ালি। আহ না, দ্বিতীয় কেসটা কি রাইট, অ্যাবসলিউটলি সেই কেসটা একটা minute। হ্যাঁ, এই কেসটা আসলে কোনো খুব কঠিন কিছু না, কিন্তু অনেক সময় আমরা এই কেসগুলাতেও কিছু কিছু ভুল করে ফেলাই এই ধরনের অ্যাকিউটে। এই কেসটা অ্যাকচুয়ালি এটাও আমার একটা ক্রনিক রোগীর কেস, এবং অ্যাকচুয়ালি তার যে রোগটা ছিল তা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এবং তা পাইছিল তার বাবার কাছ থেকে। এবং সে খুব বাংলাদেশের একটা এলাকার অনেক বড় একজন ফিজিশিয়ান সার্জন, তার পুরো ফ্যামিলি আমার পেশেন্ট। তো তার ছেলে অ্যালোপ্যাথিক ডাক্তার, খালি ডাক্তার না, সে একদম সার্জন, সার্জারি করে অবিরত, রেগুলার, এবং একটা একটা কলেজের অধ্যাপক, প্রফেসর। তো যাই হোক, তার ছেলের এই প্রবলেমটা ছিল ওসিডি, এবং সেইখানেও তাদের পুরো ফ্যামিলির উন্নতি হয়েছে, এই বাচ্চারও যথেষ্ট উন্নতি হয়েছে। বর্তমানে ওসিডি প্রায় নাই, এবং যখন থেকে এটা উন্নতি শুরু হয়েছে, তারপর ওই সময়ে প্রথমে মাইল্ড আকারে, তারপর আরেকটু শক্তিশালী আকারে কিছু অ্যাকিউট এবং পরে স্কিন ডিসঅর্ডার দেখা দিয়েছে। এগুলো হলো ক্রনিক কেসটার কন্ডিশন বলে নিলাম একটু আপনাদের যেন বুঝতে সুবিধা হয় এই কারণে। তো এই বাচ্চার যখন ওই মাইল্ড অ্যাকিউটটা দেখা দিল, অ্যাকচুয়ালি কোনো কোনো সিচুয়েশন আছে আমরা চাই না যে মাইল্ড অ্যাকিউটে কখনো কোনো ওষুধ দিতে। কেন চাই না, এইগুলা ইনশাল্লাহ আমরা যখন ওই অ্যাকিউটের সেই গভীর ব্যাপারগুলাতে, যে কখন অ্যাকিউট যাবে কখন যাবে না, এদের অবশ্যই এখন ট্রেনিং হয়েছে, এখন 103 ডিগ্রির আগে তারা ওষুধের জন্য কথা বলে না। তবে এই সময় আমরা যেহেতু এই বাচ্চারে ওষুধপত্র দিয়ে থামায় রাখছিল, সাপ্রেস করছিল, অ্যালোপ্যাথিক 6টা ওষুধ খাওয়াইছিল এটা প্রথম দিকে, তারপরে তাদের ট্রেন আপ করা হয়েছে। তো আহ আমার 4/2/2026 তার সাথে কথা হয়। তার এটা থেকে কি বার আসছিল, রবিবার থেকে জ্বর, তাপমাত্রা 101 ডিগ্রি। কিন্তু 101 ডিগ্রি হলো 6টা ওষুধ খাওয়ার পরে, খাওয়া কমতেছে না, এবার আমাদের সাথে যোগাযোগ করছে। এখনো 101 ডিগ্রি জ্বর আছে, সাথে সর্দি ও কাশি আছে, নাক দিয়া সর্দি পড়ে না, কাশির সাথে শেষবা বের হচ্ছে, মিউকাস আর কি। শরীর দুর্বল, কোঁকাচ্ছে, আ করছে, শুয়ে থাকতে চাচ্ছে, নড়াচড়া করতে চাচ্ছে না, পিপাসা পাচ্ছে তবে পানি পিতা লাগে, জন্য খেতে ইচ্ছা করছে না, শীত শীত ভাব থাকে বেশিরভাগ সময়, তখন শরীর কেঁপে কেঁপে উঠে, বাতাস ভালো লাগে না, তবে গোসল করছে, গোসল করার পর ভালো লাগছে, আজকে একটু নড়াচড়া করছে, কাতরানো কমেছে, শরীর ব্যথা ছিল গতকাল থেকে নাই, কাশিরও কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট নাই, তবে রাতে কষ্ট বাড়ে। আমি বলবো যে আপনারা বলবেন যে প্রেসক্রিপশনটা কি। এটাও খুবই ইজি প্রেসক্রিপশন, এবং আমি আশা করব যে আপনারা আগের মতোই আপনারা সবাই রেসপন্স করবেন এবং শুদ্ধ উত্তরটা দিয়ে দিবেন। আমি অপেক্ষা করতেছি আপনাদের রেসপন্স দেখার জন্য। আমরা পার্টিসিপেট করবো, ভুল করি শুদ্ধ করি সেটা বড় কথা না, বড় কথা হইলো আপনারা যদি ভুলটা বলেন তাইলে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো যে কেন এইটা আমি প্রেসক্রিপশন করি নাই বা এইটা করছি। বাহ, একটানে সবাই ব্রায়োনিয়া ব্রায়োনিয়া ব্রায়োনিয়া, একজন প্লাসিবো, হুম 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 হুম, একজন আর্নিকা, নার্সবম, ওকে ওকে। আমি দেখতেছি আমাদের প্রায় সবাই ব্রায়োনিয়ার দিকে সাপোর্ট দিচ্ছেন, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই কেসটাতে আমি ব্রায়োনিয়া প্রেসক্রিপশন করি নাই, আমার মাথায়ও আসছিল ব্রায়োনিয়া, এবং যে ওষুধটা আমি প্রেসক্রিপশন করছি এখন পর্যন্ত কেউ তার নামটা লেখেন নাই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা, কিন্তু এটা কিন্তু লেখার কথা। একজন ইউপ্যাটোরিয়াম পারফ লিখছেন, এই মাত্র মোসাদ্দেক হোসেন ওষুধের নামটা লিখছেন, আমি জেলসিনিয়াম প্রেসক্রিপশন করছিলাম। আমি তার রেশনালিটা আপনাদের সামনে তুলে ধরতেছি, কেন জেলসিনিয়াম, কেন জেলসিনিয়াম এবং কেন অন্যটা নয়। তার আগে আমরা একটু প্রসিড করি, আমরা দেখি যে
কেন জেলসিমিয়াম আমি প্রেসক্রিপশন করছি। আপনারা যে একটা মজার ব্যাপার দেখাই, এই প্রেসক্রিপশনটাতেও কিন্তু আমি কোনো রেপার্টরি করছিলাম না। আমার কথাটা বুঝছেন? আমি এই প্রেসক্রিপশনটাও রেপার্টরি ছাড়া দিছি, কিন্তু আপনাদের দেখার সুবিধার্থে আমি দেখাচ্ছি। এবং আমি জানি আমার এই রেপার্টরিতেও সবার আগে ব্রায়োনি আসছে, এই কারণেই বলছি এটা একটা ট্রিকি কেস ছিল। তো কি কি লক্ষণ ছিল? যার যার অডিও খোলা আছে বন্ধ করেন। জ্বর ও শীত শীত ভাব, কাশি শ্লেষ্মা, দুর্বলতা, পিপাসার ধরন এবং বাতাস ও গোসল নিয়ে একটা পিকুলিয়ারিটি আছে। এই কটা জিনিস আমি নোট করছি, এই যে এখানে লেখা আছে যে এটা কিন্তু আমি রেপার্টরি করছিলাম না। রেপার্টরিটা আপনার আগে দেখেন। রেপার্টরিতে সবার আগে ব্রায়োনিয়া, তারপরে জেলসিমিয়াম, তারপরে পালসেটিলা। আমি ভাবছিলাম আপনারা অনেকেই পালসেটিলা বলবেন, কিন্তু পালসেটিলা বলেন নাই সবাই। আমি যে ব্যাপারটা নিছি সেটা আমি আর একটু দেখাইনি আপনাদেরকে। এই হচ্ছে রেপার্টরি। কি কি জিনিস নিছি লক্ষ্য করেন। যথেষ্ট উইকনেস ছিল, উইকনেস ডিউরিং ফিভার, সেকেন্ডারি রিলিজ। সিনড্রোমটা দেখা যাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা, আমি দাঁড়াই সেট করে নিই তাহলে একটা মিনিট। ও ও সরি। কি হইলো? স্ক্রিনটা আবার শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করতেছি। এখন কি হ্যাঁ, বোঝা যাচ্ছে লক্ষণ, না আরো বড় করবো? দেখা যায়। দেখেন লক্ষ্য করে। প্রথমে ওই যে অডিও বন্ধ রাখেন কামাল ভাই। উইকনেস ডিউরিং ফিভার, যথেষ্ট দুর্বলতা ছিল। বাচ্চার বড় কথা হইলো সে একদম চুপচাপ হয়ে গেছে, শুধু উহ আ শব্দ করতেছে, যারা আসলে অ্যাকচুয়ালি কিনোটস অফ পালসেটিলা। এবং সেই সাথে যারা খুব প্রমিনেন্ট ছিল তা হচ্ছে কোয়াইট ডিসপোজিশন, ওয়ান্টস টু বি কোয়াইট, একদম চুপচাপ থাকতে চায়। অ্যাকচুয়ালি এই কেসের ভরকেন্দ্র আসছিল এইখানে। এইটার মেইন কিনোটস ব্যবহার করা হয়েছে এইটা। আমি যখন মনে মনে চিন্তা করি, এটা ছিল মেইন। অ্যাকচুয়ালি বাচ্চাটা একদম চুপচাপ হয়ে গেছে। চুপচাপ এইরকম চুপচাপ হয় দুইটা কেসে। যদিও অনেকে নাকবম লিখছেন, নাকবম চুপচাপ পরিবেশ চায়, কিন্তু নিজে চুপচাপ হতে হয় না। যেটা একদম চুপচাপ হয়ে যায় মূলত জেলসিনিয়াম এবং ব্রায়োনিয়া, এই দুইটা ওষুধের মধ্যে। যে একটা সিচুয়েশন, জ্বর টর, জ্বর বিশেষ করে অন্যান্য রেপার্টরিতে লেখা থাকে কোয়াইট ডিসপোজিশন বা ওয়ান্টস টু বি কোয়াইট ডিউরিং ফিভার, বেতল কাজ কম পাশে তা নাই। তো কাজেই আমি শুধুমাত্র এটা নিছি, এবং আপনারা অন্যান্য রেপার্টরিতে এটা পাবেন যে কোয়াইট ডিসপোজিশন ডিউরিং ফিভার অথবা কোয়াইট কোয়াইট ওয়ান্টস টু বি কোয়াইট ডিউরিং ফিভার। এটার জন্য প্রমিনেন্ট এটা হচ্ছে কিনোটস অফ ব্রায়োনিয়া এবং জেলসিনিয়াম। খুব ইজি। আমি যখন চিন্তা করছি, আমার থট প্রসেসটা ছিল খুব ইজি। এখানে তার পরবর্তী কিনোটসটা ব্যবহার করছি এইটা, চিল উইথ শেকিং, শিভারিং। এইটা হচ্ছে জেলসিনিয়ামের আরেকটা কিনোটস, যে প্রচন্ড শীত করে এবং কাইপে কাইপে ওঠে। এখন কথা হইলো, এখানে দেখবেন যে বাবা কইতাছে যে গোসল করলে ভালো লাগে, ওরে খাওয়াইছে 6টা অ্যালোপ্যাথিক ওষুধ, এই জ্বর আসতেছে যাইতেছে এইরকম একটা কন্ডিশন। তো যখন শীত করতেছে তো করতেছেই, যখন শীত করে না তখন যাই করছে গোসল। অ্যাকচুয়ালি আরেকটা সিমটমস এটা জেলসিনিয়ামেও আছে, হিট অল্টারনেট উইথ চিল, যেটা আমি ব্যবহার করি না কারণ এটা থিওরাইজিং হয়ে যাইতো। এটা তো বলে নাই রুগী, আমি নিবো কেন? তবে এটা এই ব্যাপারটা আমাদের জানা থাকতে হবে যে এটা আছে। সেই সাথে দেখেন আরেকটা ব্যাপার এখানে, বলতেছে যে পানি তিতা লাগে বইলা খায় না। অ্যাকচুয়ালি ব্রায়োনিয়াতে খুব সিচুয়েশন আছে যেখানে পিপাসাহীনতা আছে, কিন্তু ব্রায়োনিয়ার অ্যাকিউটেড, মানে আমরা কিনোটস হিসাবে যদি নেই, নি হইলো যথেষ্ট পরিমাণ পিপাসা, প্রচুর পানির পিপাসা থাকে। হয়তো আইসামি করে নরম লাগবো দিকে খায় না, কিন্তু তিতা থাকুক যাই থাকুক, ব্রায়োনিয়ার যদি পিপাসা থাকে তাকে পানি একটা সময় না একটা সময় খাইতেই হবে। অ্যাকচুয়ালি মুক্ত তিতা হয়ে রয়েছে, কিন্তু পানির পিপাসা যদি অত তীব্র থাকতো তাহলে এই অবস্থায়ও সে খাইতো, অল্প হইলেও খাইতো, একটু একটু করে হইলেও খাইতো। কিন্তু সম্পূর্ণ পিপাসাহীনতা, দা ইন্ডিকেটর অফ জেলসিনিয়াম।
কাজেই আমরা যখন একটা অ্যাকিউটের বিচার করব, তখন আমাদেরকে এইভাবে একটু ভাবতে হবে। কথাটা বুঝছেন? দেখেন যারা একটু ইন্টেলেকচুয়াল টাইপের রোগী, তাদের একটা প্রবণতা থাকে, এটা বিতল কাজ বলেন বারবার, যে কথা বইলে লক্ষণ রে উড়াই দেওয়া, এটা এইভাবে বলেন। কথাটা বুঝছেন? আমার পেট ব্যথা, হয়তো বা আমি তার আগের দিন দুপুর বেলা একটু কালিজিরা ভর্তা বেশি খেয়ে ফেলছিলাম, সম্ভবত ওই ঝালের থেকে আমার পেটটা ব্যথা হয়েছে। আমার একটু পানির পিপাসা বেশি লাগছে, কারণ ওই দিন আমি 2 ঘন্টা সময় গরমে কাটাইছিলাম। এই কারণে এই কারণে আমার, হ্যাঁ হ্যাঁ, এই সুন্দর একটা ইনকুইন্সিবল ফার্স্ট অনেক সময় থাকে না ব্রায়োনিয়াতে, আবার অনেক সময় থাকে। কিন্তু ব্রায়োনিয়াতে যেটা হবে যে এইরকম সিচুয়েশনে লং ইন্টারভ্যাল, অনেকক্ষণ পর পর অনেকটু করে পানি খাবো। এটা সচরাচর আমাদের যে এক্সপিরিয়েন্স, এই কিনোটটা অ্যাক্টিভ হয় এই সব সিচুয়েশনে। রাইট, মনে করায় দেওয়ার জন্য ধন্যবাদ। তো যেটা আমি বলতেছিলাম, যে এইভাবে উড়াই দেওয়ার একটা প্রবণতা থাকে, কাজেই মুক্তিটা হচ্ছে দেখে পানি খাইতেছে না। আহ এটা কি আসলে কতটুকু যৌক্তিক, এগুলা কিন্তু আমাদের ভাবতে হবে। ওই পেশেন্ট উড়াই দিবে, লক্ষণ ব্যাখ্যা করে উড়াই দিবে, সেগুলা নিতে হবে আমাদের, তা কিন্তু না। আমাদের নিজেদের চিন্তা ভাবনা থাকতে হবে। এবং অ্যাভারশন টু ওপেন এয়ার, এটা কেন আমি নোট করছি, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বাচ্চাটা শীত করতেছে, প্রথম কথা। ব্রায়োনিয়া এবং পালসিটিলা, ব্রায়োনিয়াতে ব্রায়োনিয়াতে অ্যাকচুয়ালি অ্যাভারশন থাকে না প্রায় ক্ষেত্রেই। যদি শীত ভাব না থাকে, তাহলে ও খোলা বাতাসটা একটু পছন্দই করবে। কিন্তু পালসিটিলার এটা সরাসরি কন্ট্রা, দ্য অপোজিট, কিনোটের অপোজিট। তাহলে আমি মনে করছিলাম আপনার ডায়নামার 3 নাম্বারে কিন্তু পালসিটিলা আইছে এবং বাচ্চা মর্নিং করতেছে, কুকাইতেছে। এটা খুবই শক্তিশালী কিনোটস পালসিটিলার। কাজে যাদের মাথায় পালসিটিলার চিন্তা আসবে, তাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কেসটা নট পালসিটিলা এট অল। যদিও ওই একটা কিনোটস আছে পালসিটিলার, এবং বেডিং অ্যামালারেশনটা নিয়ে নিছি। যদিও এক পয়েন্টে দেখেন, গ্রেডটা এটা কেন নিছি তাও বলি। আপনি তো বললাম যে এটা হয়তো বা ওর জ্বর নাই সেই সময়টাতে, যখন শরীরে হিট নাই, তাপ নাই, শীত নাই। কিন্তু এটা একটা অড সিচুয়েশন, এটা একটা অদ্ভুত সিচুয়েশন, যে একটা বাচ্চা যে শীতে ভুগতেছে, সে আবার গোসল করলে ভালো লাগতেছে। এই কারণে জিনিসটা সম্বন্ধে আমার আস্থা পুরোপুরি না থাকায় আমি গ্রেডটা কমাই দিছি। কিন্তু কিন্তু নিয়ে নিছি। দেখেন তারপরে এই এই যে আমার ব্রায়োনিয়া এবং জেলসিমিয়াম, এই পালসেটিলা, এই ধরনের একটা প্রেজেন্টেশন আসছে। কিন্তু আমরা যদি এইবার লক্ষ্য করেন, আমরা যদি আমাদের টেক্সট বুক ম্যাচিং না করে, আবারও বলতেছি, টেক্সট বুক ম্যাচিং না করে আমরা যদি রুগীর অনুভূতি এবং রুগীর সার্বিক টোটাল অবস্থানে অনুভব করার চেষ্টা করি, তাহলে আমরা আসলে কি পাই? এই কেসটার বিশেষত্ব হলো এই জায়গাটায়। এই কেসটার বিশেষত্ব হচ্ছে এই জায়গাটায়, যে সব সময় আমার জীবনে একটা ঘটনা আছে, এটাও জেলসিমিয়ামের কেস ছিল, এই ধরনের সিচুয়েশন। নাম বলা যাবো পেশেন্টের, উত্তরার রাহিব ভাই। তার বাচ্চারে নিয়ে আসলো, আমি কেসটা নিয়ে, উনি বেশ একটু বেশ কি বলে, সচেতন এবং চিন্তাশীল মানুষ। আমি কেসটা নিয়ে এইরকম একটা সিচুয়েশনে পড়লাম। আরেকটা ওষুধ কি আছিল আমার মনে নাই, সম্ভবত ওটা ডেলসিমিয়াম ছাড়া আরেকটা ওষুধের ইন্ডিকেশন করতেছিল। ওটা কি ওষুধ, ডাস্টক্স না ফলসেটিলা, আমার মনে নাই ঠিক। এরকম একটা কনফিউজিং স্টেট। আমি একটা অ্যাকিউট নিয়ে খুচরাইতাছি অনেকক্ষণ দ্বিধা। পরে দিয়ে যাই ভাই আমার কইতাছে, ভাই আপনি দেখতেছি এত অ্যাকিউটে তো আপনি এত সময় নেন না, আপনি তো দ্রুত প্রেসক্রিপশন করেন, আপনি তো ই করতেছেন কেন? আমি বললাম, ভাই আমার রেপার্টরি বলতেছে এক কথা, আর আমার মন বলতেছে, গাট ফিলিং বলতেছে আরেক কথা। উনি বললেন, ইন্টারেস্টিং ব্যাপার, যে আপনি আমারে আপনার গাট ফিলিং যারা কইতাছে ওইটা দেন, আমার বাচ্চা যদি একদিন জ্বরে বেশি ভুগবো, আপনি ওইটা দেন। পরে বলে দিয়েছিলাম যে আপনি যদি বাচ্চারে এই ওষুধটা যদি কাজ করে, তাহলে ভোরের দিকে জ্বরটা ছেড়ে যাবো। এবং তাই হয়েছে। ডেলথিনিয়াম দেওয়ার পর ভোরের দিকে জ্বরটা ছেড়ে গেছে। ডেলথিনিয়ামের আমি অদ্ভুত কিছু ব্যাপার দেখছি আমার জীবনে, আমার প্র্যাকটিক্যাল লাইফে। মাঝে মাঝে ডেলথিনিয়ামে কিছু, মানে আমাদের বইপত্রে লেখা হয় না, এই ধরনের প্রেজেন্টেশন আসে।
এগুলো ধীরে ধীরে আপনারা জানবেন, আমি নিজেই বলবো আমি আপনাদেরকে। আমি আরেকটা কেস যেহেতু দেখাবো, কাজে আমি এখানে আর লম্বা করুম না, আমরা একটু তারপরের স্লাইডটাতে যাই, তারপর আপনাদের প্রশ্ন উত্তর সেশনে আমি আপনাদের প্রশ্ন উত্তর গুলো দেবো ইনশাল্লাহ। একটা মিনিট। ওকে, তো প্রেসক্রিপশন কি ছিল? প্রেসক্রিপশন ছিল জেলসিনিয়াম 200, 5টা ডোজ দিয়েছিলাম প্রতিদিন সকালে, এবং না না 5টা ডোজ প্রতিদিন সকালে না, প্রতিদিন না, এখানে লিখতে আমার ভুল হয়েছে। আমি ওরে দিছিলাম হচ্ছে 6 ঘন্টা পর পর, মোস্ট প্রবাবলি লেখার সময় ভুল হয়েছে, তার মানে 6 ঘন্টা পর পর দিছিলাম। তো ফলো আপ হচ্ছে 10 তারিখে, অর্থাৎ তারপরের দিন জ্বর, ব্যথা সহ অ্যাকিউটের সমস্ত লক্ষণই প্রায় সম্পূর্ণ দূর হয়েছে, শুধু সামান্য কাশি ও শ্লেষ্মা অবশিষ্ট, হাত ধোয়ার প্রবণতা সম্পূর্ণ অনুপস্থিত। এটা মনে হয় 1 দিন বা 2 দিন পরের রিপোর্ট। এর আগে দিছিলাম কবে প্রথম কেসটা? 4 দিন পরে যায় না রিপোর্ট জানাইছে আমারে। ওটা ঠিকই আছে, এটাই ওই কেস। প্রতিদিন সকালবেলা দিছিলাম জেলসিনিয়াম 1 ডোজ করে, এবং 5 দিন পরে যায় নিয়ে 10 তারিখে এই রিপোর্ট। এবং তারপরে বাচ্চার হাত, এই যে হাত ধোয়ার প্রবণতা সম্পূর্ণ অনুপস্থিত, এটা আমি ইচ্ছাকৃত ভাবে এখানে লিখছি। দেখেন, এই ধরনের কেসে একটা অ্যাকিউটের পরে আমি রুগীদের খুব ভালো মতো বইলা দেই, এই বাচ্চাটা যদি যারা তারা যদি এই 6টা ওষুধ না খাওয়াইতো, মোস্ট প্রবাবলি এটা একটা হাই ফিভার ছিল। আমরা জানি না, আমি এখন দাবি করতে পারি না যে এটা একটা হাই ফিভার ছিল। আমি দাবি করতে পারি না, কারণ তারা এটা দেখতে দেয় নাই। তবে এই 6টা ওষুধ না খাওয়াইলে মোস্ট প্রবাবলি তার জ্বরটা 103 বা 4-এ যায় পৌঁছাইতো, আমার ধারণা। এবং এই ধরনের কেসে, এই ক্রনিক কেসে, এই ধরনের ম্যানিফেস্টেশন অর্থাৎ হাই ফিভার, তারপরে আমরা একটা নিশ্চিত উন্নতি প্রত্যাশা করি। ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওর বেলায় বি এর লাস্টের দিকে, হেলথের গ্রেড অনুযায়ী বি এর নিচের দিকে ছিল। এবং এই ক্ষেত্রে অ্যাকিউট এত হাই ফিভার দেখা দেওয়া মানে বাচ্চার হেলথের একটা পরিচ্ছন্ন উন্নতি, তার ইমিউন সিস্টেমের একটা শক্তিশালী রেসপন্স শুরু হয়েছে। আপনারা বুঝেন যে একটা অ্যাকিউট দেওয়ার সাথে সাথে তারা 6টা ওষুধ খাওয়াইছে, তাহলে আগের জীবনে এই বাচ্চারে কি পরিমাণ সাপ্রেসিভ এন্ড প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করা হয়েছে, কি পরিমাণ অ্যালোপ্যাথিক ওষুধ দেওয়া হয়েছে, আপনারা একটু ভাবেন। এই প্রতিবন্ধকতাটা কাটায় উঠলো বাচ্চাটা এইবার, ব্যাপারটা বুঝছেন? এবং তার ফলাফল স্বরূপ হাত ধোয়ার প্রবণতা প্রায় সম্পূর্ণ অনুপস্থিত। না, এই সময় যে সেরে গেছিল তা না, কিছুদিন ভালো থাকার পর আবার রিল্যাপস করে, আবার আমি ক্রনিক ওষুধ দেই। বর্তমানে আল্লাহর রহম, বাচ্চাটার ওসিডির থেকে মুক্ত আছে, এখন একদমই ভালো আছে। আর এই যে ব্যাপারটা, এই যে আমি আপনাদের সামনে এক্সপ্লেইন করলাম যে আহ, এই এই ধরনের অ্যাকিউটের পরে ক্রনিক প্রবলেমের উন্নতি হবে, এই ব্যাপারটা কোথায় এক্সপ্লেন করা হয়েছে সাইন্টিফিক্যালি, কোথায় আপনারা লজিক্যাল হইতে পাবেন? আমি দাবি করলেই তো হবে না, আমি শাহিন মাহমুদ একটা কথা বলে দিলেই তো হবে না। কোন প্রিন্সিপালস অনুযায়ী এই ঘটনাটা ঘটে, কোথায় হানিম্যানের বক্তব্য এবং হেরিং এর লর সাথে মিল আছে, এই ব্যাপারগুলো আপনাদের স্টাডি ম্যাটার, স্টাডি রিসোর্স, স্টাডির ব্যাপার আর কি, সহজ কথা। এবং হ্যাঁ, এগুলা তো আসবে, আমি আসতেছি প্রশ্ন এগুলা সবকিছু পরে, প্রশ্নোত্তর সেশন আসতেছে। তো এইগুলার জন্য, এই ব্যাপারটা বোঝার জন্য যারা চাইবেন তারা স্টাডি করতে পারেন বিটল কাসের দ্য কন্টিনিউয়াম অফ ইউনিফাইড থিওরি অফ ডিজিজ। এটা দেখতে যত কঠিন দেখা আছে, মনোযোগ দিয়ে পড়লে অত কঠিন নয়। হ্যাঁ, আপনারা যদি এটা এই লিঙ্কে পাওয়া যাবেন, আপনারা যারা স্টাডি করতে চান তারা এটা পড়া শুরু করে দেন, ধীরে ধীরে আপনাদের কাছে পরিষ্কার হবে। আমি যে লিঙ্কটা আপনাদের কিন্তু দিয়ে দিছি, হ্যাঁ, আপনাদের ওইখান দিয়ে কপি করে নিতে পারেন। এই যে পিন করে দিছি, হ্যাঁ, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। এই, হ্যাঁ, গ্রুপে দিয়ে দেন। এই লিঙ্কটাতে যায় আপনারা যদি পেপারটা একটু মনোযোগ দিয়ে পড়েন, যারা ইংরেজিতে একটু কষ্ট, মানে পড়তে কষ্ট, তারা যদি একটু এআই তে যে আপনাদের স্টাডিটা ভালো হবে।
এটা বুঝতে থাকেন। এইভাবে একটু একটু করে বুঝতে বুঝতে তখন আমি ক্রনিক নিয়ে যখন বসবো আপনাদের কাছে একদম দেখেন যারা হারমোনিয়াম শিখে বা গিটার শিখে প্রথমে কি হয়, অনেক কষ্ট, তাই না? আঙুলে ফোসকা পড়ে, তারপরে হাত এলোমেলো হয়ে যায়, এই হয়, কত ভুল ভ্রান্তি হয়। কিন্তু একবার যখন বেসিকটা আয়ত্ত হয়ে যায়, তারপরে কঠিন কঠিন নোট, কঠিন কঠিন গান তারা একদম ফুরফুর করে বাজায় দেয়। তো আমাদের এই যে বললাম যে কিউট গুলো আজকে ওয়ার্ম আপ, এবং প্রথম দিকের কিছু ইজি কেস থাকবো ক্রনিকের ক্ষেত্রেও, যেগুলো হয়তো আপনারা খুব খুবই না এত সহজ কেস আরামসে পারি। কিন্তু এর মাধ্যমে আমরা একটু একটু যে আমাদের আঙুল গুলা বা আমাদের ব্রেনটারে একটু একটু ফ্লুয়েন্ট করে নিমু, কিছু কিছু স্টাডি ম্যাটেরিয়াল গুলো আমরা একটু জামু করমু, আধুনিক বিজ্ঞান, আধুনিক আবিষ্কার, হোমিওপ্যাথি সম্বন্ধে ধারণা করমু। তারপরে একটা সময় কঠিন কঠিন কেস দুই কথাই আপনারা বুঝবেন, আর না হলে একটা কেস শেষ করতে সারা জীবন চলে যাবে। তো আশা করি এই কেসটা আপনাদের কাছে পরিষ্কার। আর এত তারিখের রিপোর্ট হইলো তখন আর কোনো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আর ছিল না, এবং পরে আবার রিল্যাপস করছে। পরে আবার আমরা দিচ্ছি যে অ্যাকিউট জ্বর, রেস 200 দেওয়ার পর ওসিডি চলে গেছে, তখন সম্পূর্ণ চলে গেছিল। পরে আবার রিল্যাপস করছে, পরে ক্রনিক ওষুধ দিতে হয়েছে, সেটা আলাদা কথা। মূল শিক্ষার বিষয় এই কেসটাতে কি, অ্যাভয়েড দ্য টেক্সট বুক ম্যাচিং অফ সিমটমস। খালি টেক্সট বুকের সাথে কতটুকু মিললো, ওই যে গাট ফিলিং, আপনার আপনার রুগীর উপলব্ধি, রুগীর অনুভূতি, এগুলা কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। শুধু টেক্সট বুক হয়েছে তাহলে তো আমি পালসেটিলা দিয়ে বই ভুল করে বসে থাকতাম, তাই না? কিংবা ব্রায়োনিয়া দিয়ে দিতাম যদি আমি ওই পিপাসার ধরনটা, রাইগর মানে শরীর কাঁপতাছে, এই পরিমাণ শীতের ব্যাপারটা, এবং খোলা বাতাস চাচ্ছে না, এইগুলা যদি বিবেচনা না করতাম, শুধু শুনছি দিলাম, তাহলে কিন্তু আমি ভুল করতাম। কাজে কনসিডার অ্যান্ড ইভ্যালুয়েট এভরি পার্টিকুলার সিমটমস। আপনারা যদি ওই মুক্তিটা লাগে ওটা যদি অবহেলা করে, জ্বরের মধ্যে তো মুক্তিটা হয়, তাইলেই কিন্তু এই কেসটাতে ভুল হয়ে যাইতো। ব্যাপারটা বুঝছেন কিনা? তাহলে আমাদের দেখেন ওষুধ নির্বাচনে কি নোটস কাজ করবে, কিন্তু কিন্তু একটা কনটেক্সট, একটা রুগীকে সম্পূর্ণ বুঝতে আমার কমন সিমটমসেও মনোযোগ দেওয়ার প্রয়োজন পড়তে পারে, পার্টিকুলার সিমটমসেও মনোযোগ দেওয়ার প্রয়োজন পড়তে পারে। এই শিক্ষাগুলো আমাদের মনের মধ্যে থাকতে হবে। অর্থাৎ কোনোভাবেই অবহেলা, অসতর্কতা নয়। দেখেন কেন্ট কিন্তু অনেক বড় কথা বলে গেছে, যে লোক অ্যাকিউটের চিকিৎসা পারে না, অ্যাকিউটে শতভাগ আরোগ্য করতে পারে না, সে হোমিওপ্যাথ হওয়ার যোগ্য নয়। কাজে এটা বুঝলেন না? ওই যে আমাদের যে নোটিশ বোর্ডে আমাদের গ্রুপের মধ্যে মেসেজের নাগাল করে যদি রুগী দেখেন যে কোন দিকটা লক্ষণ গেছে, আপনি দেখেনি নাই, চোখেই পড়ে নাই, তাহলে কিন্তু শেষ গেছে। অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাকিউট অ্যান্ড ক্রনিক, যেটা আপনি দ্য কন্টিনিউয়াম থিওরি, জর্জবিতর কাছে কন্টিনিউয়াম থিওরি থেকে আপনি ধারণা করতে পারবেন। আশা করি আপনাদের কাছে এই কেসটাও পরিষ্কার। এবং এবার আমরা তৃতীয় কেসে যাচ্ছি, তারপর আপনাদের প্রশ্নোত্তর সেশনে যাবো ইনশাল্লাহ। আর কি আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভরসা। আমি তাহলে পরের কোশ্চেনটাতে যাচ্ছি। উমর ফারুক সাহেব, এবার আপনার কোশ্চেনটা, এবং এটা লাস্ট কোশ্চেন। উমর ফারুক সাহেব তো হাত নামাই নিছেন, কাজেই আমি বুঝতে পারতেছি না আপনি প্রশ্ন করবেন কি করবেন না। আপনি আগে একবার প্রশ্ন করছিলেন। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই কারণে। তাহলে আমার কোশ্চেন শেষ, আমাদের প্রশ্নোত্তর সেশন শেষ। দেখেন আপনাদের ক্রনিক কেসের সময় একটা করে কেস প্রেজেন্টেশন হবে। আমি আগামী ক্লাসও যেহেতু সহজ থাকবে, কেসগুলা সহজ আপনাদের কাছে, আসলে কতটুকু কঠিন মনে হয়েছে ব্যাপারটা এরকম না। এগুলা অ্যাকিউট কেস, বেশিরভাগ তো রেপার্টরি ছাড়াই আমি প্রেসক্রিপশন করছি। এগুলা খুবই সহজ কেস, জাস্ট সুন্দর করে সাজানো হয়েছে বইলে এইরকম দেখা গেছে। আপনাদের নিজেদের কেসগুলো যদি আপনারা এত সুন্দর করে মানে এইভাবে সাজান, আপনারা দেখবেন কি চমৎকার চমৎকার কেস আপনারা সলিউশন করতেছেন অবিরত। তো কাজেই আগামী ক্লাসেও 3টাই থাকবে কেস, তারপরে কেসে থাকবে ক্রিটিক্যাল কেস, চেষ্টা করবো আমি দেওয়ার জন্য। কাজেই সেখানে 2টা কেস, আর ক্রনিক কেস সবসময় একটা করেই হবে। এবং 4 মাসের পরে যেটা, সেটা হয়তো কয়েকদিন বইরে একটা কেস হবে। তো কাজেই আস্তে আস্তে ডিফিকাল্টি লেভেল বাড়বে, আস্তে আস্তে আপনাদের কেসের সংখ্যা কমে আসবে, আলোচনার সংখ্যা বাইরে আসবে, আলোচনার বিস্তৃতি পরিধি গভীরতা বাইরে আসবে। তো সবাইকে আসলে সময় ক্লাস করলাম। না আর কোনো কোশ্চেন নিচ্ছি না আজকে। আসিয়া খাতুন, আজকে আর কোনো কোশ্চেন নিচ্ছি না, কাজে আর লম্বা করবো না, অনেক
সবাই অনেকক্ষণ ক্লাস করছেন এবং সবাইকে ধন্যবাদ। আপনার আসিয়া খাতুনের যদি কোনো প্রশ্ন থাকে নোট রাখেন, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেটা। স্যার সবাইরে ধন্যবাদ দেই, খেলার মাঝখানে এত সময় দিয়ে অনেক মানুষ কিন্তু প্রেজেন্ট আছেন, এই জন্য স্যার। আমি এটা একটা বিশেষ ব্যাপার। আমি আশা করতেছি বাংলাদেশে ভালো কিছু হতে যাচ্ছে আপনাদের মাধ্যমে। থ্যাংক ঠিক ইউ আছে, সবাইকে। সবাইকে আল্লাহ হাফেজ। সবাইকে ইয়ামানিল্লাহ। শুভরাত্রি জানাচ্ছি। শুভরাত্রি। পাশাপাশি সবাই গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপটা নিবিড় পর্যবেক্ষণে রাখবেন, এই আশা করতেছি। আশা করি পরবর্তী ক্লাস আপনাদের মনে আছে তো। আগামীকাল এবং আগামী পরশু পরপর 2 দিন ক্লাস আছে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।